তারা সাদাটাকে সাদা বলতে পারেন, কালোটাকে কালো বলতে পারেন, হলুদটাকে হলুদ বলতে পারেন। সাদাটাকে হলুদ বলার চেষ্টা করলেই মানুষ বিভ্রান্ত হবে। জনজাতি বা উপজাতিদের উন্নয়নে 29% উপর টাকা এবারে যে বাজেটে ধার্য করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এনডিএ ভার্সেস ইন্ডিয়া উঠে এসেছে। আর এই দপ্তরের মালিক বর্তমানে আমি। উন্নত হওয়ার কথা ছিল এডিসি, সেটা কিন্তু হয়নি। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্যের প্রতিনিয়তকার যে বিষয়গুলো রয়েছে, যাকে নিয়ে বিশেষত জনগণের মধ্যে নানান প্রশ্ন রয়েছে, সেগুলোর খুলাসা তুলে ধরতে আমরা আপনাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে আমরা সর্বসময় থাকার চেষ্টা করি। সেই বিষয়গুলো স্পষ্টীকরণ আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব বলাই চলে এবং পোর খাওয়া নেতৃত্ব বলাই চলে, এবং আমরা দেখতে পাই যে তিনি অনেকটা বলাই চলে যে মন্ত্রী সবার তরুণ মন্ত্রী এবং সবার আইকন। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে খাদ্য এবং পর্যটন দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী। স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার জানাই সবাই। স্যার, প্রথমেই যে বিষয়টা আমরা জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বাজেট পেশ হতে দেখি, এবং সেই বাজেটকে নিয়ে নানান প্রশ্ন রয়েছে। বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রাখছেন, আমরা কিছুটা তুলে ধরবো। সিপিআইএম দলের যিনি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী স্যার বলছেন যে এডিসির জন্য কিছুই নেই বাজেটে। তাছাড়াও যিনি বুবাগরা রয়েছেন ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি বলছেন এডিসির জন্য 2.7% দেওয়া হয়েছে। তাছাড়াও রাধাচরণ দেববর্মা যিনি পূর্বেকার রয়েছেন সেখানকার, তাদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে এই বাজেটকে নিয়ে। বাজেট কতটুকু জনমুখী আপনার তরফ থেকে জানতে চাই। দেখুন, বাজেট হচ্ছে যে কোনো দেশের বা যে কোনো রাজ্যের এটা একটা এক বছরের বাজেট তৈরি হয়, এবং এই এক বছরে সরকার কি করতে চাইছে তার একটা প্রতিফলন। অর্থাৎ বাজেটের যে অ্যামাউন্টটা ধরা থাকে, নট নেসেসারিলি যে এই অঙ্কটাই খরচ হবে, তার থেকে কমও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। কিন্তু এটা একটা মোটামুটি একটা রাফ এস্টিমেশন যে গভর্নমেন্ট এই এক বছরে কি খাতে কত টাকা খরচ করতে চাইছে। ডিপেন্ড করবে টাকার ইনফ্লো কত আছে, ডিপেন্ড করবে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে যৌথভাবে যে শেয়ার, তাতে মিলিয়ে আমার কালেকশন কি হচ্ছে। তো এবারকার আমরা আপনারা দেখেছেন যে 27,000 কোটি টাকার উপর বাজেট পেশ করেছি, এবং এই 27,000 কোটি টাকার মধ্যে প্রতিটি দপ্তরকে প্রাধান্য দিয়ে সেখানে বাজেট পেশ করা হয়েছে। আপনার যেটা প্রশ্ন, যে বিরোধীরা বলছে, কোনো কোনো নেতার নাম আপনারা বলেছেন, দলের নাম বলেছেন, যে তারা বলছে যে এডিসিকে বঞ্চনা করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, অর্থ প্রদান করা হয়নি। শুধু এডিসি কেন, এডিসি মানে কি? ট্রাইবেল, উপজাতি বা আমরা বলি জনজাতি। এখন এই ট্রাইবেলদের উন্নয়নে কী টাকা খরচ হচ্ছে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। নট অনলি শুধু এডিসি। আজকে এডিসির বঞ্চনা যদি আমরা কথা বলি, এটা এমন নয় যে নতুন আমরা বঞ্চনা তৈরি করেছি। 25 বছর বামেদের সরকার ছিল, এডিসিকে কত টাকা দিয়েছে, আমরা কত টাকা দিচ্ছি, এটা একটা কম্প্যারিজন আনা দরকার ফার্স্ট অফ অল। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্রতিটা দপ্তরের একটা সাবপ্ল্যান থাকে। আপনি দেখবেন ওই সাবপ্ল্যানগুলোতে প্রতিটা দপ্তরের যে টাকা ধরা হয়েছে, ওই টাকা মিলিয়ে তারা যে তথ্যটা দিচ্ছে এডিসির, সেই তথ্যটা সঠিক নয়। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, আমাদের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা যখন বাজেট অধিবেশনে কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে যখন বক্তব্য পেশ করেছি, পরিষ্কার ভাষায় আমরা দেখিয়ে দিয়েছি যে 5,000 কোটি টাকার উপর হবে টোটাল সারা রাজ্যে সাবপ্ল্যান মিলিয়ে যে অর্থ মানে উপজাতিদের জন্য। এখন ধরুন, জাস্ট টু সাইট অ্যান এক্সাম্পল, এডিসি এলাকাতে কারা বসবাস করে? মোস্টলি ট্রাইবেলরা। এখন এডিসির বাইরে আগরতলা শহরে যে উপজাতিরা বাস করেন বা জনজাতিরা বাস করেন, কৃষ্ণনগরে, অভয়নগরে, আমাদের লালবাহাদুর এলাকাতে, তারা কি তবু উপজাতি নয়? তারাও উপজাতি। প্রতিটা উপজাতি মানুষ যারা শহরে বাস করে, তাদের দেখবেন বাড়িঘর এডিসি অঞ্চলে রয়েছে, মানে এডিসির সঙ্গে তাদের একটা কানেকশান রয়েছে। তো আমরা এই তাদের কথা মাথায় রেখেও টোটাল ধরুন আমার দপ্তর, ট্যুরিজম ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বা এডুকেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যে কোনো দপ্তর, যে দপ্তরগুলো রয়েছে,
প্রতিটা দপ্তরে একটা ট্রাইবেল সাবপ্ল্যান থাকে। সাবপ্ল্যানে যে টাকাটা ধার্য থাকে, এই টাকাটাই আপনার উপজাতিদের উন্নয়নে খরচা করতে হবে। এই টাকাটাকে আপনি ডাইভার্ট করতে পারবেন না, মানে উপজাতিদের জন্যই এই টাকাটা ধার্য করা। তো আমাদের এডিসির টাকা মিলিয়ে, আমাদের ট্রাইবেল সাবপ্ল্যানের টাকা মিলিয়ে, সমস্ত কিছু মিলিয়ে, প্লাস আপনার ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, ট্রাইবেল ওয়েলফেয়ার একটা দপ্তর রয়েছে, সেই ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরে আমার ঠিক এক্স্যাক্ট ফিগারটা এখন রিকল করতে পারছি না, সেই দপ্তরের টাকাটা মিলিয়ে যদি আপনি হিসাব করে দেখেন, তবে আমাদের সংখ্যাটা অনেক বেশি, যেটা আমি বলেছি 5,000 কোটি টাকার উপরে। তো এটা তো একটা বিশাল টাকা। আপনি শুধু 2%, 3%-এর হিসাব যদি আপনি করেন, আমরা বলবো সেই টাকা মানে 29%-এর উপর টাকা এডিসির, মানে উপজাতিদের। আমি এডিসি বলবো না, আমি হোলিস্টিক ওয়েতে চিন্তা করব, ব্রড স্পেকট্রামে চিন্তা করব, জনজাতি বা উপজাতিদের উন্নয়নে 29%-এর উপর টাকা এবার এই বাজেটে ধার্য করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের যেটা বিরোধীরা বলতে চাইছেন, দেখুন রাজনীতি করার জন্য কথা বলা একটা, আরেকটা হচ্ছে বাস্তবের উপর দাঁড়িয়ে, তথ্যের উপর দাঁড়িয়ে, আর্গুমেন্টের উপর দাঁড়িয়ে, পজিটিভ আর্গুমেন্টের উপর কথা বলা আরেকটা বিষয়। এখন বিরোধী দল একটা কথা বলে ইংরাজিতে যে এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই, যার জন্ডিস হয় তার চোখে সমস্ত কিছুই হলুদ মনে হবে, ভালো জিনিস সাদা জিনিসটাকেও হলুদ দেখাবে তার চোখে। তো তাদের চোখের বা শরীরের চিকিৎসা করা দরকার, মানসিক চিকিৎসা করা দরকার, যাতে করে তারা সাদাটাকে সাদা বলতে পারেন, কালোটাকে কালো বলতে পারেন, আর হলুদটাকে হলুদ বলতে পারেন। সাদাটাকে হলুদ বলার চেষ্টা করলেই মানুষ বিভ্রান্ত হবে। এই পলিটিক্সটা তারা বিগত দিনেও করেছে। এবং আমি প্রশ্ন করব সিপিআইএমের যিনি রাজ্য সম্পাদক আছেন, বা আপনি রাধাচরণ দেববর্মার কথা বলেছেন, উনিও তো এডিসির সিএম ছিলেন, কত টাকা বাজেট করেছিলেন? বা সিপিআইএমও এই রাজ্য সরকারে ছিল, কত টাকা বাজেট সেখানে প্রেস করেছে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের তরফ থেকে এডিসিতে? এই জিনিসগুলো চিন্তা ভাবনার বিষয় রয়েছে। আর এবারকার আমাদের যা বাজেট, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন দপ্তরগুলোতে এখানে সমালোচনার কোনো জায়গা নেই। দিস ইজ দ্য বিগিনিং, উই হ্যাভ টু গো এ লং ওয়ে ইন দ্য ডেজ টু কাম। আমাদের 1 বছরও হয়নি নতুন সরকার, 5-6 মাস হয়েছে। এই 5-6 মাসে আমরা মানে নতুন সরকারের প্রথম বাজেট আমরা পেশ করেছি, তার আগে সাপ্লিমেন্টারি ভোট অন অ্যাকাউন্ট আমাদের হয়েছে। কিন্তু এই 1 বছরের যে প্রথম বাজেট, সেই বাজেটটা আমাদের দিশাটা কি, সেই দিশাটা আমরা পেশ করেছি। আমাদের আগামী দিনে আরও অনেক দূর যেতে হবে। স্যার, আমরা দেখতে পাই যে ইতিমধ্যে একটি আরটিআই ফাইল করা হয়েছে যে এডিসিতে একজন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, ক্যাপ্টেন জিএস রাঠে নামক। আমরা একটু জানতে চাইবো যে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া আমরা যতটুকু জানি অ্যাডভাইজার নিয়োগ করা সম্ভব নয়, সেটা কি সম্ভব যেটা করা হয়েছে? এবং এতটুকু আমাদের জানা রয়েছে যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি বহন করছেন, মাসিক 2 লক্ষ টাকা তিনি ভাতা পাচ্ছেন, এমনটাও খবর রয়েছে আরটিআই অনুসারে। দেখুন, আপনি যেটা বলেছেন, এডিসি নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে, বা রাজ্য সরকারেরও এখতিয়ার রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার, গভর্নরের এখতিয়ার রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। তা আমি বিশ্বাস করি যা সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে, ইট ইজ মানে ভেরি মাচ উইদিন দ্য গাইডলাইনকে মেনেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর বাইরে আমি কিছু বলতে চাইবো না, কারণ কোনো সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে বলার আগে আমাকে দেখতে হবে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে সে সিদ্ধান্তটা কি আইন কানুন মেনে বা উইদিন দ্য গাইডলাইন নেওয়া হয়েছে কিনা। আমার দৃঢ় বিশ্বাস যেটা করা হয়েছে উইদিন দ্য গাইডলাইনই করা হয়েছে। স্যার, ইতিমধ্যে কিছু অভিযোগ রয়েছে, যিনি বর্তমানে এডিসির সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়ার বিরুদ্ধে। আমরা দেখতে পাই যে বলা হচ্ছে বিজেপি আরডি ব্লক থেকে যে রাস্তাগুলো করে দিয়েছে ইতিমধ্যে, সেই রাস্তাগুলিকে দেখিয়ে যিনি সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে। তাছাড়াও যে গাড়ি সিএম এবং ইএম এর জন্য বরাদ্দ রয়েছে, তাছাড়াও অতিরিক্ত আরও 5টি গাড়ি ক্রয় করা হয়, যা 20 লক্ষ টাকা দাম হবে, প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা, এবং তা অধিক মূল্যে ক্রয় করা হয়েছে। এ ধরনের লিগেশনগুলো রয়েছে, যেহেতু আপনারা শাসক দলে রয়েছেন, মন্ত্রিত্বে রয়েছেন, ক্যাবিনেটের সদস্য, এই বিষয়গুলো কি আপনারা দেখছেন? দেখুন, আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। রাজনীতিতে ব্যক্তি আক্রমণ এটা উচিত নয়, যদিও কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে এরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করেন। তো আপনি যেটা বলেছেন, নিশ্চয়ই আপনি তথ্যের উপর ভিত্তি করেই বলেছেন, বা ইনফরমেশান আপনার কাছে রয়েছে। আমার কাছে সে ধরনের কোনো ইনফরমেশান নেই। তো স্বাভাবিকভাবেই আমি উইদাউট অবটেনিং এনি ইনফরমেশান অর রেকর্ডস আমি কারোর বিরুদ্ধে এমন বলাটা উচিত হবে না দায়িত্বপূর্ণ চেয়ারের থেকে। আর এডিসির সিএম মানে চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি ইকুইভ্যালেন্ট টু এ ক্যাবিনেট মিনিস্টার।
তো স্বাভাবিকভাবেই একটা ক্যাবিনেট মিনিস্টার হয়ে আরেকজন ক্যাবিনেট মিনিস্টার সমতুল্য কোনো ব্যক্তিকে কোনো এলিগেশন ছোড়া উইদাউট মানে প্রপার এভিডেন্স, সেটা আমার মনে উচিত হবে না। তবে একটা কথা বলবো যে 25 বছর এডিসি মানে বামফ্রন্টের সরকার ছিল, এবং এডিসি গঠন হওয়ার পর মাঝখানের 5 বছর বাদ দিলে, অধিকাংশ সময় 10 বছর বাদ দিলে, কারণ মাঝখানে আরেকটা আঞ্চলিক দল ছিল যারা 3বার 4বার বদল হয়েছে সিএম, সিপিআইএম দলই অধিকাংশ সময় ছিল। যে উন্নতিকরণের প্রশ্ন মানে ছিল বা উন্নত হওয়ার কথা ছিল এডিসি, সেটা কিন্তু হয়নি। কেন হয়নি, কার দোষ রয়েছে, এগুলো এখন তথ্য যদি টানতে হয় আরও পেছনের দিক থেকে টানতে হবে। বর্তমান যে এডিসি প্রশাসন, তারা 5 বছর পূর্ণ হয়নি, দেখতে হবে 5 বছর দেখে আবার সিদ্ধান্ত, যখন নির্বাচন হবে এডিসি, তখন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে কি করা যায় বা কাকে ক্ষমতায় আবার বসানো যায়। তো আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না। আমার কাছে যে আপনি প্রশ্ন করেছেন এমন কোনো তথ্য এখনও আমার কাছে নেই। স্যার, রাজ্যের বুকে বর্তমানে একটি বিষয় বড়সড়ভাবে উঠে আসছে এবং তা দিল্লি পর্যন্ত পৌঁছে যায়, এবং আমরা দেখতে পাই যে তাকে নিয়ে বিভিন্ন অ্যাডভাইজারও নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যে ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে দাবি রয়েছে, বর্তমানে এডিসির ক্ষমতায় যে দল রয়েছে ত্রিপুরা মথা, তাদেরও সেটাই ডিমান্ড রয়েছে। এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তা কতটুকু যুক্তিযুক্ত ভৌগোলিক এবং আইনগত দিক থেকে? দেখুন, ভৌগোলিক দিক থেকে, আইনগত দিক থেকে, কনস্টিটিউশনালি প্রভিশন যাই থাকুক না কেন, বাস্তবিক অর্থে এটা কতটুকু সম্ভব সেটা যারা দাবি করেছে তারাও ভালো করেই জানে। তো এই প্রসঙ্গটা সেরেই আমি কথা বলছি। আমরা ডেভেলপমেন্টের পক্ষে, রাজ্যভাগের পক্ষে না। আমরা বলি এক ভারত, অখণ্ড ভারত। আমরা বলি এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। ডিভিশনের পক্ষে আমরা নই, রাজ্য ভাগের পক্ষে আমরা নই। সুতরাং লক্ষ্য হচ্ছে ভারতকে অ্যাজ এ কান্ট্রি বিশ্বগুরু বানানো। এখন দেশ রাজ্য ভাগ করে বিশ্বগুরু বানানো যাবে না, বা ত্রিপুরার যে ভৌগোলিক আয়তন, তাতে ত্রিপুরা রাজ্যে আবার ভাগ করে আমাদের, তবে ভূখণ্ড কদ্দূর থাকবে, আমাদের কতটুকু থাকবে সেটাও বিষয় রয়েছে। সুতরাং ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি করা উচিত, উপজাতিদের উন্নয়নের রাজনীতি করা উচিত, এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করেই আমাদের রাজনীতি করা উচিত বলে আমি মনে করি। সুতরাং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান আমরা দিয়েছি, এবং এই স্লোগানকে কেন্দ্র করে যখন ত্রিপুরা ভাগের প্রশ্ন আসবে, তবে নিশ্চয়ই ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জনগণ তাতে কোনো অবস্থাতেই সায় দেবে না। স্যার, যেহেতু বর্তমানে আপনি পর্যটন দপ্তরের দায়িত্বে রয়েছেন, একটা অভিযোগ আমরা দেখতে পাই, যেখানে আজকের দিনে পর্যটন আমাদের রাজ্যে বহুটা উচ্চ মাত্রায় গিয়ে পৌঁছয়। আমরা দেখতে পাচ্ছি G20 ওরাও, পর্যটকরা আমাদের রাজ্যে আসে এবং বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিকে ঘুরে দেখেন। একটি অভিযোগ রয়েছে, যেমন ছবি মোড়া বা ডোম্বরের মতো জায়গাগুলিতে নেটওয়ার্কের একটা প্রবলেম রয়েছে। সেই বিষয়ে কি স্যার আপনি দেখছেন? আমরা কথা বলছি এয়ারটেল, বিএসএনএল তাদের সাথে। এটা একটা প্রত্যন্ত অঞ্চল, জায়গাগুলো আপনার ছবিমুড়া আমাদের একটা আন্তর্জাতিক ট্যুরিজম ক্ষেত্র, ডোম্বুর একটা আন্তর্জাতিক আমাদের ট্যুরিজম ক্ষেত্র, স্বদেশ দর্শন 1, স্বদেশ দর্শন 2, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, তাদের ফান্ডিংয়ে অনেক কাজ সেখানে হচ্ছে, আগামী দিনেও হবে। বিগত দিনেও কিছু হয়েছে আমাদের সরকার গঠিত হওয়ার পর। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে বিরোধী দলের সরকার যখন ছিল, কোনো অবস্থাতেই এই এলাকাগুলোকে উন্নত করে ট্যুরিজমের মানচিত্রে নিয়ে আসার যে চেষ্টা, সেটা কখনোই হয়নি। কিন্তু বর্তমানে আমাদের সরকার 18 সালে গঠিত হওয়ার পর সেই জিনিসটা কিন্তু আমরা করতে পেরেছি। এবং আপনারা জানেন যে লঘাট নির্মাণ, আমাদের ওই এলাকায় বোট, হাউস বোট তৈরি করা, মানে স্পিড বোট চালানো, আমাদের ওই এলাকাগুলোকে পর্যটনের ক্ষেত্রে নতুন করে সাজিয়ে তোলা, অধিক অর্থ খরচ করে, সেগুলো আমরা করছি। এবং ইন্টারনেট পরিষেবা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিএসএনএল এবং এয়ারটেলের সঙ্গে কথা বলেছি, নিশ্চয়ই আগামী দিনে আমরা সেই দিকটাকে বিষয় খতিয়ে দেখব।
স্পষ্টীকরণের জন্য একটি প্রশ্ন। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে চাল, বিভিন্ন রেশন শপে চাল বা মশলা বিষয়ক আপনার তরফ থেকে একটি বার্তা ছিল, এবং তাতে বিশেষভাবে মশলার ক্ষেত্রে দেখা যায় যে লংতরাইগুলো মশলাকেই দেওয়া হচ্ছে। সেখানে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে অন্য আরও কোম্পানি রয়েছে মশলার, সেটা কবে টেন্ডারটা বের হয় সেই বিষয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল, একটু জানতে চাইবো স্যার। মশলার বিষয়টা নির্বাচনের আগেই টেন্ডার হয়েছে এবং সম্ভবত 5টা বা 6টা আইটেম এটা নির্বাচনের আগে যখন টেন্ডার হয়েছিল, এই নির্বাচনের পরে সেটাকে সেটেলমেন্ট করা হয়েছে। তো যারা পেয়েছে টেন্ডারের মাধ্যমেই পেয়েছে। লংতরাই গুঁড়া মশলা আমাদের রাজ্যের একটা ব্র্যান্ড। আমাদের মোদিজি স্লোগান দিয়েছেন লোকাল, ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। তো স্বাভাবিকভাবেই টেন্ডারে অন্যরাও পার্টিসিপেট করেছে, এই টেন্ডার হয়েছে। এখন এই টেন্ডারে তো আমাদের কোনো হাত থাকে না। তো স্বাভাবিকভাবেই যা হয়েছে উইদিন দ্য সিস্টেম হয়েছে। কারোর যদি কোনো কমপ্লেন থাকে তারা করতে পারে। স্যার, মশলার কোম্পানিগুলি থেকে একটা কমপ্লেন আসাতেই প্রশ্নটা আপনাকে করা। আমি জানি কোত্থেকে এসছে এটা। যারা পায়নি, এখন রেট অনুযায়ী যারা পায়নি তো কিছু করার থাকবে না। এখন আমরা টেন্ডার আমরা ক্রয় করিনি, আমরা ফ্যাসিলিটেট করেছি। আমরা প্রচেষ্টাকে করে ডিলারদেরকে বলেছি তোমরা যদি নিতে চাও তোমরা পয়সা দিয়ে অমুক ব্র্যান্ড নিতে পারো, ওই জায়গা থেকে নিতে পারো। কিন্তু ফুড দপ্তর টেন্ডার করে পয়সা দিয়ে কিনে নি, তারা ক্রয় করেনি, আমরা ক্রয় করিনি। এটা কারা ক্রয় করবে? ডিলাররা করবে, তাদের পয়সা দিয়ে, কনজিউমারদের পয়সা দিয়ে। তো তারা করে লংতরাই থেকে তারা ডাইরেক্ট নেবে, বা যে পাবে তার থেকে তারা ডাইরেক্ট নেবে। আমরা উই আর জাস্ট ফ্যাসিলিটেটর। আমাদের কোনো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট নেই এখানে। ডিলাররা তারা নিজের টাকা দিয়ে ক্রয় করবে, তারা বিক্রি করবে, মার্জিন যা থাকবে, কমিশন যা থাকবে, তারা সেটা পাবে। দ্যাটস ইট। স্যার, ইতিমধ্যে আমরা দেখতে পাই যিনি এমসির যিনি কমিশনার রয়েছেন, ইতিমধ্যেই শৈলেশ কুমার যাদবকে নিয়ে নানান বিষয় আমরা এর পূর্বে উঠে আসতে দেখেছি। একটি বিয়ে বাড়ির ঘটনাও ছিল এবং ওনাকে নিয়ে নানান অভিযোগ রয়েছে। অভ্যন্তরীণ খবর, উনি প্রত্যেক জনগণের সাথে অনেকটা খারাপ ব্যবহার করেন। ইতিমধ্যে একটা খবর রয়েছে যে উনাকে প্রশ্ন করাতে উনি বলে ইটস মাই প্রপার্টি। গভর্নমেন্ট প্রপার্টিকে তিনি নিজের প্রপার্টি বলে উল্লেখ করছেন। ওনার বিষয়ে আপনাদের পূর্বে আমরা পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি, কিন্তু এই বিষয়গুলোর পর আপনি কি বলবেন? দেখুন, এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে বলছেন, ইন্টারভিউর বিষয়বস্তু তো এটা নয়। আর শৈলেশ কুমার যাদব একজন ত্রিপুরা রাজ্যে কর্মরত একজন অফিসার, ওনার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিগত দিনে যা হয়েছে তার জন্য ওনাকে পানিশমেন্টও দেওয়া হয়েছে, কারণ উনিও ক্ষমা চেয়েছেন বিভিন্ন সময়ে। আর ইটস মাই প্রপার্টি যদি উনি বলে থাকেন, উনি এটা বলেছেন আন্ডার দ্য ক্যাপাসিটি অফ মিউনিসিপ্যাল কমিশনার, যে এটা আমার প্রপার্টি। মানে এটা আমার বলতে মিউনিসিপ্যালিটির প্রপার্টি, আমার ব্যক্তিগত, মাই পার্সোনাল প্রপার্টি তো বলেননি। ইটস মাই প্রপার্টি মিন্স এটা আমার কর্পোরেশনের প্রপার্টি, যে কর্পোরেশনের আমি চেয়ারম্যান, মানে কমিশনার। ওনার উপর মেয়র কাজ করেন। তো উনি যা বলেছেন এটা রাজ্য সরকারের স্বার্থ রক্ষা করতে গিয়ে বলেছেন। ইটস মাই প্রপার্টি বললে কি এটা আপনি বিশ্বাস করবেন না, আমি বিশ্বাস করবো না, রাজ্যের কেউ বিশ্বাস করবে যে এটা ওনার নিজস্ব সম্পত্তি? উনি যদি বলেন, আর ওনার মানে একজন আইএস অফিসার, ওনার নিশ্চয়ই এই যোগ্যতা রয়েছে, জ্ঞান বুদ্ধি, বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে যে সরকারি সম্পত্তিকে উনি নিজের সম্পত্তি বলবেন না। তো ইটস মাই প্রপার্টি মিন্স এটা আমার গভর্নমেন্টের প্রপার্টি, মিউনিসিপ্যালিটির প্রপার্টি। আর মিউনিসিপ্যালিটির কমিশনার হিসাবে আমি এই কথা বলছি যে ইটস মাই প্রপার্টি। এখন ধরুন আমি ফুড মিনিস্টার, বা আমি ট্রান্সপোর্ট মিনিস্টার, বা আমি ট্যুরিজম মিনিস্টার। তো এখন আমি ট্যুরিজমের কোনো একটা জায়গাতে ধরুন নির্মহলে গেলাম, বা ছড়িমুগারাতে গেলাম, বা ঊনকোটিতে গেলাম, সেখানে কোনো একটা বিশৃঙ্খলা হলো। তা আমি যদি গিয়ে বলি যে দিস প্রপার্টি বিলংস টু মাই ডিপার্টমেন্ট, বা দিস ইজ মাই প্রপার্টি, ডাজ ইট মিন যেটা বলছি যে এটা আমার ব্যক্তিগত প্রপার্টি? এটা বুঝে নিতে হবে যে মানে ইটস মাই প্রপার্টি মিন্স এটা আমার দপ্তরের প্রপার্টি। আর এই দপ্তরের মালিক বর্তমানে আমি, মানে আমি মন্ত্রী হিসাবে। তো স্বাভাবিকভাবে এটা যদি ভুল কেউ ব্যাখ্যা করতে চায়, অপব্যাখ্যা করতে চায়, তো দিস উড বি ভেরি মাচ আনফর্চুনেট। এবং আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলবো যে এটা মিসলিড করবেন না, মিসগাইড করবেন না কাইন্ডলি। কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা যদি কোনো জিনিস মিসগাইড করেন, মিসলিড করেন, তবে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। আর মানুষ বিভ্রান্ত হলে আলটিমেটলি রাজ্যেরই ক্ষতি হবে। সুতরাং রাজ্যের জন্য ক্ষতি না হয় সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন।
স্যার, সামনে দুটো উপনির্বাচন রয়েছে দুটি বিধানসভা কেন্দ্রে, ধনপুর এবং বক্সনগর, তাকে কিভাবে দেখছেন? একটু একটা তো আমি বলবো আনফর্চুনেট, বক্সনগরের বিধায়কের অকাল মৃত্যুতে হচ্ছে, আর এটা ধনপুরের কারণটা আপনার আমাদের প্রত্যেকেরই জানা। তো মানুষ ভোট দেবে, নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে। আমরা আশাবাদী যে ধনপুর বিগত নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, এবারও আমরা সে জয়ী হব। বক্সনগর কোনো সময় বিজেপির হাতে ছিল না, আমরা জয়ী হতে পারিনি। এবার হয়তো আমরা নতুন করে জয়ের প্রত্যেক দলই তার অধিকার রয়েছে জয়ী মানে তাদের বিজয়ী হওয়ার বিশ্বাস তাদের প্রত্যেকেরই রয়েছে জয়ী হওয়ার। তো সবাই লড়াই করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে, মানুষ ভোট দেবে। এবং আমরা বিশ্বাস করি বিগত 5 বছর বা 5 বছর আমরা রাজ্য সরকার যে কাজ করেছি, এবং দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী সারা দেশে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে করে মানুষ আমাদের প্রতি বিশ্বাস দেবে, রাখবে। আবার যেভাবে বিগত 23 সালের নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করেছে, আমাদের সরকার দ্বিতীয়বার গঠন করেছে, এবারও আমাদের এই দুটো উপনির্বাচনে আমাদের জয় সেখানে নিশ্চিত। দেশীয় রাজনীতির একটি প্রশ্নে থাকবো। 2024 লোকসভা নির্বাচন সামনেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এনডিএ ভার্সেস ইন্ডিয়া উঠে এসেছে। এই এনডিএ ভার্সেস ইন্ডিয়াকে কীভাবে দেখছেন? দেশের মানুষ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে। এনডিএ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া নামটা দিয়ে কেউ কেউ মনে করছে যে সারা ভারতকে একত্রিত করে ফেলবে, এটা তো ঠিক নয়। আর একটা কেসও হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে দেশকে রাজনীতির সঙ্গে যুক্ত করে যারা ফায়দা তুলতে চাইছে, আমি মনে করি না সারা দেশের জনগণ এত বোকা যে একটা জোটের নাম দিয়ে মানুষ তাদেরকে ভোট দিয়ে ফেলবে। তো সময় বলবে, আগামী এমন দিনে নতুন সরকার থাকবে, আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি যে 300-র বেশি আসন নিয়ে আবারও আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গঠিত হবে, এবং তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। কারণ মোদীর সমতুল্য কোনো নেতা এখনও ভারতবর্ষে নেই যিনি প্রধানমন্ত্রী হতে পারেন। অনেক নেতা দেখবেন, কিন্তু ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না। মোদীজি ভারতকে যে জায়গায় নিয়ে গেছেন, অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তো স্বাভাবিকভাবেই এটা আমাদের বলার অপেক্ষা রাখে না যে আজকে 70 সালের ভারত বা 2000 সালের ভারত আজকের ভারত সেটা এক। আজকে ভারত অনেক এগিয়ে গেছে, বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে মোদীজি অন্যতম, এবং এটা আগামী 24-এর লোকসভা নির্বাচনে আবার প্রমাণিত হবে। স্যার, অবশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে দ্বিতীয়বার আমাদের সরকার গঠিত হয়েছে, এবং আগামী দিনে আমাদের যারা সুযোগ করে দিয়েছেন রাজ্যকে পরিচালনা করার জন্যে, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, ভালো কাজে সমর্থন যোগাবেন, এবং আগামী দিনে যাতে সুন্দরভাবে রাজ্যকে আমরা পরিচালনা করতে পারি সেদিক থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা রাখব। যুবকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সরকারের যে আমাদের পলিসি বা আমাদের যে সিদ্ধান্ত, যে নেশা জাতীয় দ্রব্যকে কঠোরহস্তে দমন করা, যুবকদেরকে নেশার বিরুদ্ধে রাখা, সেই জিনিসটা যেন মেনে চলে, বজায় রাখে, জীবন যেন নষ্ট না করে সুন্দরভাবে চলাফেরা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, পরিবারকে সুরক্ষিত রাখা, সমাজকে সুন্দর রাখা, এটাই সবার কাছে আহ্বান জানাবো। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বিশেষ একান্ত সাক্ষাৎকারে ছিলাম রাজ্যের খাদ্য এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্যারের সাথে। এখনকার মতো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।